তো পার্লামেন্ট যদি ঠিকমতো কাজ করে, ভালো হয়, সুন্দর হয়, সৎ লোক থাকে, যোগ্য লোক থাকে, একটা স্ট্রং অপোজিশন থাকে, সেখানে বিরোধী দল থাকে, তাহলে দেখবেন দেশের সমস্যা ৮০% সমস্যা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তখন এত ওই প্রফেসর ইউনূসের দরকার হবে না, প্রফেসর সালাউদ্দিনের দরকার হবে না, নর্মাল লোক কাজ করতে পারবে। তখন আর উচিত হবে পলিটিক্যাল সাইডটা সম্বন্ধে ওনার একটা রূপরেখা দেওয়া উচিত, এবং পলিটিক্যাল পার্টির সাথে উনি রেগুলার বসা উচিত, পলিটিক্যাল ডায়ালগ ওনার ওপেন করা উচিত। বিএনপি, জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা আরো ছোটখাটো যে পার্টি আছে, যে তাদের সাথে রেগুলার বসলে আস্তে আস্তে দূরত্ব কমে আসবে। এটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। 6 মাস ওনারা নেক রিফর্ম করতে, আর 6 মাস নেক ইয়ে ইলেকশনটা কন্ডাক্ট করতে, যে 1 বছরের মাথায় প্লাস মাইনাস কিছু করে ক্ষমতা ছেড়ে দিলে ভালো হবে। 1 বছর ক্রস করে গেলে, এটা আগের 1-11-এর মধ্যে ওরা 2 বছর ছিল, ওরা ম্যানেজ করতে পারে, আর্মি ওয়াজ ডাইরেক্টলি বিহাইন্ড দেম। এখন ছাত্রদেরকে লেখাপড়া করতে হবে, কিন্তু ছাত্ররা কতদিন ঠেকাবে এগুলো বলেন? আনসার বিদ্রোহ করে তারা ঠেকাচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা করতেছে। বাট বাট দে আর ভেরি, আমি ওনার দিকে আমার মাই হ্যাটস অফ টু দেম, যারা খুব ভালো ম্যাচিওর ছেলেগুলো, যারা লিডারশিপ রোলে আছে, খুবই ম্যাচিওর। আমি তাদেরকে সামনে পেলে তাদের স্যালুট করতাম আমি তাদেরকে। আলহামদুলিল্লাহ, বিরাট কাজ করেছে দেশের জন্য। সংস্কারটা এখন উনি কতদূর পর্যন্ত করতে চান, কত ডিপে যেতে চান, উনি কি শাসনতন্ত্র বদলাবেন, উনি কি পুলিশের পুরো রিফর্ম করবেন, উনি কি জুডিশিয়ারি পুরো রিফর্ম করবেন, উনি পার্লামেন্টের পাওয়ার কি কমাই দিবেন, প্রেসিডেন্টের পাওয়ার কি বাড়াবেন, অনেক কিছু আছে এখানে। র্যাব রাখবেন, কত দিকে হাত দিবেন উনি? এটা কি এই সরকার করতে পারবে? উনি কতখানি যেতে চাচ্ছেন, করে তারপরে ইলেকশন কিন্তু দিতেই হবে, নির্বাচনের ঘোষণা দিতেই হবে, টুডে অর টুমরো। নির্বাচন কবে হয় এটা ঘোষণা একটা দিতেই হবে, না হলে পরে অসুবিধা হবে। আপনার শোনেন, আপনার কি ধারণা দেশ যে এই সরকারটা কতদিন লিস্ট কতদিন থাকা উচিত? যে কতদিনের মধ্যে নির্বাচন না দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বাংলাদেশে? 1 বছর ক্রস করলে সমস্যা হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। হুম। ধরেন 6 মাস পর্যন্ত রিফর্ম গুলো করলেন, আর 6 মাসের মাথায় যদি আমি একটা একটা রাফ এস্টিমেট করতে, 6 মাসের মাথায় উনি নির্বাচন ঘোষণা দিয়ে দিলেন, আর 6 মাসের পরের মধ্যে ইলেকশনটা হয়ে গেল, ধরেন 1 বছর বা একটু প্লাস মাইনাস হলো, দিয়ে নতুন এই সমস্ত সমস্যার সমাধান রাজনৈতিক সরকারই করতে পারে, পার্লামেন্ট করতে পারে, ইলেক্টেড ডিউলি ইলেক্টেড পার্লামেন্ট এরাই করতে পারে। এটা ভালো পার্লামেন্ট যদি থাকে না, অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে। তখন বর্ডার সমস্যা হবে না, তখন প্রেসের সমস্যা হবে না, ল অ্যান্ড অর্ডারের সমস্যা হবে না। একটা মানে সুন্দরভাবে নির্বাচিত একটা পার্লামেন্ট যদি থাকে আমাদের দেশে, এবং যোগ্য লোকরা যদি থাকে, ওখানে সৎ লোকেরা যদি থাকে, 80% সমস্যা দেশের সমাধান হয়ে যাবে। ব্যাংকে গন্ডগোল হওয়ার সাথে সাথে তারা পার্লামেন্টে বলবে, এবং ওটা মানুষ বিশ্বাস করবে। এই হুম। পার্লামেন্ট ঠিক মতো কাজ করতেছিল না, এই জন্য আজকে এই বিস্ফোরণ হলো। হুম। পার্লামেন্টে ফাংশনাল ছিল না 2014 সাল থেকে। কিন্তু পার্লামেন্ট ঠিক থাকতো, আমাদের এত সমস্যা হতো না। ইভেন আগেকার প্রধানমন্ত্রী উনি অ্যালার্ট হয়ে যেতেন, সত্য কথা তো ওনাকে বলা হয়নি। আমার এখনো খেয়াল আছে, ইরানের রেভলিউশন যেটা হলো, শাহ অফ ইরান যেটা ফল করলেন, উনি একটা বই লিখছেন, ওনার আত্মজীবনীতে লিখছেন, বলে আমার চারিদিকে একটা দেয়াল তৈরি করা হয়েছিল। বইটা আমি ঠিক যত আমি বইটা পুরো পড়ছিলাম, দেয়াল তৈরি করে আমি ওই দেয়ালের থেকে পেনিট্রেট করে আমি কোনো খবর পেতাম না, আমি আসল খবরটা পেতাম না, জানতাম, বুঝতাম না। আমি আজকে বুঝতেছি যে আমাকে ভালো খবর সমস্ত খবর আমাকে জানানো হতো না, এবং সেটা আমার ক্ষতি করেছে। তারপরে ইরানের রেভলিউশনটা ওইভাবে হয়েছে আর কি। তো পার্লামেন্ট যদি ঠিকমতো কাজ করে, ভালো হয়, সুন্দর হয়, সৎ লোক থাকে, যোগ্য লোক থাকে, একটা স্ট্রং অপোজিশন থাকে, সেখানে বিরোধী দল থাকে, তাহলে দেখবেন দেশের সমস্যা ৮০% সমস্যা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তখন এত ওই প্রফেসর ইউনূসের দরকার হবে না, প্রফেসর সালাউদ্দিনের দরকার হবে না, নর্মাল লোক কাজ করতে পারবে। তখন সিস্টেম যদি আমরা চালু করতে পারি, পার্লামেন্ট ইজ দ্য বেসিস অফ এভরিথিং। তারপরে হলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এটা হলো বড় জিনিস, এবং সেনাবাহিনী বা আমাদের যে সেমান বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এদেরকে দেশের জন্য থাকতে হবে এবং নিউট্রাল থাকতে হবে। নিউট্রাল থাকাটা খুব বড় জিনিস। এটা পার্লামেন্ট এনশিওর করতে পারে, ভালো ইলেকশন এনশিওর করতে পারে। এটা দিস আর বিগ চ্যালেঞ্জ। তো এখানে চিফ অ্যাডভাইজারের আসা সামনে বলা উচিত, একটা রূপরেখা দেওয়া উচিত, অথবা উনি যেটা করতে পারেন, প্রত্যেক মাসে উনি পলিটিক্যাল পার্টির সাথে বসুক একবার করে, ওদের সাথে কথা বলুক, হুম। হুম। তাহলে পরে একটা যোগাযোগ হবে, হুম। দেশটা তখন অটোমেটিক লাইনে আসবে। তখন মানে কথা পলিটিক্যাল এটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে ওনার এক ধরনের বিশেষ করে বড় দল বিএনপির সাথে এক ধরনের মনোমালিন্য তৈরি, মানে যে ধরনের বক্তব্য আসছে আরকি, সে ধরনের বক্তব্য কি মনে হয় যে এক ধরনের মনোমালিন্য অলরেডি তৈরি হয়ে গেছে? উনি যদি ওই প্রত্যেক একটা আমি শুনলাম সেদিন খবরে, যে প্রত্যেক মাসে নাকি উনি সবগুলো পলিটিক্যাল পার্টির সাথে একবার করে বসবেন। যদি এটা উনি চালু রাখেন, তাহলে হুম। অনেকখানি এটা ঠিক হবে, এবং উনার উচিত হবে
এটা রূপরেখা দেওয়া, ইলেকশনের ব্যাপারে রূপরেখা দেওয়া উচিত হবে। এটা এটা বললে হবে না যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, পলিটিক্যাল ম্যাটার, এটা এটা বললে এটা বোধ তো হবে উনি না। অভিমান থেকে বললেন যে পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত নিবে। না, এটা কিভাবে নেবে? এটা তো বায়বীয় কথা হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ। হয়ে গেল। আপনার কংক্রিট বলতে হবে। হুম, পলিটিক্স তো আপনার কংক্রিট বলতে হবে। আমি ইলেকশন এই সময় দেবো, পার্লামেন্ট এই হুম, সময় তৈরি হবে, তার আগে আমি এই রিফর্ম রিফর্ম করার জন্য সময় নেই। এটা খুব ভালো কথা। তিন হুম, মাস নেই, 6 মাস নেই, 8 মাস নেই, 9 মাস নেই, আমার রিফর্ম করতে এত টাইম টাইম লাগবে। তারপর আমি ইলেকশন কমিশন রিফর্ম করতে হবে, হুম, ইলেকশন কমিশন আইন রিফর্ম করতে হবে, ওখানে লোক সিলেক্ট করতে হবে, নিয়মকানুন সিলেক্ট করতে হবে, রিটার্নিং অফিসার কারা হবে তাদের সিলেক্ট করতে হবে, কিভাবে অন্য কিছু নিয়ম আনা যায় কিনা। এখন ডিসিরা করে, ডিসিরা না করে আমরা ডিস্ট্রিক্ট জাজ দিয়ে করাতে পারি কিনা, আমরা ওই ইলেকশন কমিশন নিজস্ব অফিসার দিয়ে এটা করাতে পারি কিনা, আমরা সেনাবাহিনী বা নৌবাহিনী থেকে অফিসার নিয়ে এটা করাতে পারি কিনা, আমরা জাতিসংঘের সাহায্য নিয়ে করাতে পারি কিনা। এই রিফর্ম গুলো করতে হবে, এগুলো সময় লাগবে তো। তবে ওনার উচিত হবে পলিটিক্যাল সাইডটা সম্বন্ধে ওনার একটা রূপরেখা দেওয়া উচিত, এবং পলিটিক্যাল পার্টির সাথে উনি রেগুলার বসা উচিত, পলিটিক্যাল ডায়ালগ ওনার ওপেন করা উচিত। বিএনপি, জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা আরো ছোটখাটো যে পার্টি আছে, যে তাদের সাথে রেগুলার বসলে আস্তে আস্তে দূরত্ব কমে আসবে। এটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। পলিটিক্যাল পার্টির সাথে দূরত্ব সৃষ্টি হলে আমি নিশ্চিত আমাদের ছাত্ররা খুবই ম্যাচিওর, এই ছাত্র নেতাগুলো যেগুলো আছে না, খুবই ম্যাচিওর হুম, ছেলেরা, হুম, হুম। সুন্দর কথা বলে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো ভাবতাম এরা শুধু মোবাইল ইয়ে করে, প্লে করে, আর কিছু হ্যাঁ, জানে সবাই না। তো ভাবতেছে যে যারা মোবাইল মানে ইলেকট্রনিক্স হ্যাঁ, বাট ডিভাইস নিয়ে কিছু করে এরা তো থাকে। আমাদেরকে হতভম্ব করে দিচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারি যে এই কাজ করে ফেললো। এবং তারা খুব ম্যাচিওর কথাবার্তা বলতেছে, সুন্দর কথাবার্তা বলতেছে। ছাত্ররা এসে এখন আনসারকে আটকাবে, ওখানে ফোর্স নিয়ে আসতে হবে। ছাত্ররা হ্যাঁ। করুক, ছাত্রদের সাপোর্ট লাগবেই, বিকজ তারা না, তো রেভলিউশনটা করেছে। ছাত্ররা কেন ঠেকাবে? মানে ছাত্রদের তো মানে ছাত্ররা কেন যে ঠেকাবে? বিক্ষোভ করা সেটা ওটা করে ফেলছে। কিন্তু এখনো ছাত্ররাই দায়িত্ব নিচ্ছে। তা আমাদের হ্যাঁ, ডিপার্টমেন্ট যেমন ইয়েগুলো ট্রাফিক পুলিশের কাজটা তো ছাত্ররা ছড়ে গেছে, এখন পুলিশ নিয়েছে। এভাবে আস্তে আস্তে একটু সময় দেন। ইট ইজ নট ইভেন আ মান্থ, তারা তো সময় দিতে হবে। আর এখন অনেক কিছু বুঝতেছে না তো। এনজিওর লোকজন ওরা কি বুঝবে, গভর্নমেন্ট বুঝবে কি বুঝবে, সরকারি কাজ কিভাবে বুঝবে বলেন? এনজিও কে দিয়ে ফ্লাড কন্ট্রোল করাবে, ফ্লাড ডিউটি করাচ্ছে। এগুলো আমরা আর্মিতে ছোটকাল থেকে করেছি, 75 থেকে আমি জয়েন করি। প্রত্যেক বছর তো বাংলাদেশে ফ্লাড নেই, ঝড় নেই, একটা কিছু না কিছু লেগে থাকে। প্রত্যেক বছর এসব ডিউটি করেছি, প্রায় প্রত্যেক বছর এসব ডিউটি করেছি আমরা। আমরা জানি এগুলো কিভাবে করতে হয়। আসুক, but no, you cannot depend on only NGOs. No, 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 I don't buy that idea. Sorry, আমি এটা মানতে রাজি না। হ্যাঁ, আমার এটা ব্যক্তিগত মতামত। আমি প্র্যাকটিক্যাল সোলজার, আমি মাঠে ময়দানে কাজ করা সোলজার। এবং আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম আর্মির, 37 বছর চাকরি করেছি ফিল্ডে। আমি ডিভিশন কমান্ড করেছি, আমি ব্রিগেড কমান্ড করেছি, ইউনিট কমান্ড করেছি, অভিজ্ঞতার দাম আছে। এবং খুব দুর্দিনের সময় আমি সেনাবাহিনীতে ছিলাম, এবং সবচেয়ে দুর্দিন 75-এ, 76-এ, 78 তখন আর্মিতে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, অনেক অনেক সমস্যা ছিল। এগুলোকে আমরা পার পেয়ে আমরা এগিয়ে আসছি। জি। Anyway, হ্যাঁ, আপনার কাছে অনেক সময় হয়ে গেছে। আপনার কাছে আমার শেষ জানা যে এই হুম, হুম। সরকারের বিভিন্নভাবেই বাধার সম্মুখীন হচ্ছে। এবং যেভাবে এই সরকারকে সিলেক্ট করা হয়েছে মানে এই উপদেষ্টাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির ব্যাপারে অনভিজ্ঞ এবং হচ্ছে এনজিওর। তো খুব বড় ধরনের ধাক্কা যদি আসে এই সরকারকে নামিয়ে দেওয়া প্রস্তাবিত যেমন জুডিশিয়াল ক্রু একবার হয়েছিল। সেরকম কোনো চাপ যদি আসে, এই সরকার থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে। এরকম অনেক মানে ইয়ে আছে। তখন এই সরকার আসলে কতটা সক্ষম নিজেদেরকে শক্ত রেখে নিজের জায়গায় থাকতে পারবে বলে আপনি মনে করেন? আমার এই সরকার তো অভিজ্ঞতা সঞ্চয় করতেছে, আস্তে আস্তে আগাচ্ছে তো। আমি খুবই আহ, আহ, মানে আমি খুব কি বলবো, আমি খুব ভয়ে আছি। যেমন ধরেন ওই যে 111-এর সময় একটা গভর্নমেন্ট, এয়াজুদ্দিন আহমেদ সাহেব যখন কেয়ারটেকার চিফ ছিলেন না, ওই যে 4 জন উপদেষ্টা রিজাইন করে গেল, হুম, তখন ওই সরকারটা খুব দুর্বল হয়ে গেল। আমি ইয়াজুদ্দিন সাহেবকে বলেছি, আপনার গভর্নমেন্ট এটা ফেল করবে, ওই হুম, 4 জন উপদেষ্টা নিয়ে আসতে হবে ফেরত। আমরা চেষ্টা করেছিলাম, আমি নিজে ব্যক্তিগত গেছিলাম ওনাদের ফেরত নিয়ে আসার জন্য। ওনারা রাজি হয়েছিলেন ফেরত আসতে। এর মধ্যে মুখলেস আর 4 জন নতুন শপথ পড়াই দিয়েছে প্রেসিডেন্টকে বলে। আমরা ওনাদের আনতে গেছি, আর মুখলেস 4 জন অন্য 4 জনকে শপথ করাই দিয়েছে, পুরো জিনিসটা ভন্ডুল করে দিচ্ছে। হি ক্রিয়েটেড প্রবলেম ইন অল প্লেস। যত ভালো ভালো কাজ করতে গেছি আমি এবং সিভিল সেক্রেটারি ছিলেন সিরাজ সাহেব, আমরা প্রেসিডেন্টকে ভালো অ্যাডভাইস দিতাম, মুখলেস নষ্ট করে দিত তাই। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আমি এগুলো বলতে পারবো। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা কিন্তু ক্ষতি হবে দেশের জন্য, হুম, আমরা সেটা সামাল দিতে পারবো না। দেশ খুব ভঙ্গুর অবস্থাতে আছে, বিপর্যস্ত আছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, শান্তি, ল অ্যান্ড অর্ডার অবস্থা খুব খারাপ, অনেক সমস্যা, অনেক দাবি দাওয়া নিয়ে আসতেছে, ফোর্সের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে। এইটাকে আমরা যদি এখন
উনাদেরকে সময় না দিয়ে এটা খুব অন্যায় হবে। কে নিবে? জি। আপনি সময় বলেন দেওয়া প্রেসিডেন্ট প্লাস ওনাদেরকে সহযোগিতা করা। আমার মনে হয় সবারই এই যে আমাদেরকে ছাত্ররা সহযোগিতা যেরকম করতে হবে। দেখতে হবে উনাকে। হুম, তবে আমি এটা অবশ্যই বলব যে উনাদের একটা পলিটিক্যাল রূপরেখা দিতে হবে। ইলেকশনটা কবে এটা আরো সময় নেক, আরো সময় নেক। রিফর্ম গুলা এখন পর্যন্ত রিফর্ম কতখানি করতে পারবেন? এটা কিন্তু আনইলেক্টেড গভর্নমেন্টের জন্য করা খুব কঠিন। এটা পলিটিক্যাল গভর্নমেন্টকেই করতে হবে। ইলেক্টেড পার্লামেন্টকেই করতে হবে এটা আল্টিমেটলি। তারা যেটাই করুক এটা তো নেক্সট পার্লামেন্ট থেকে অনুমোদন করাতে হবে। নাহলে তো ওটা হুম, ভ্যালিডিটি থাকবে না। কাজে এটা বুঝতে হবে। আমি যদি ওনাকে সামনাসামনি পাইতাম আমি এটা বলতাম, "স্যার আপনি একটা এভাবে একটা টাইমলাইন দেন।" আমি একটা রাফ এস্টিমেট করেছি ৬ মাস উনারা নেক রিফর্ম করতে আর ৬ মাস নেক ইয়ে ইলেকশনটা কন্ডাক্ট করতে। যে ১ বছরের মাথায় প্লাস মাইনাস কিছু করে ক্ষমতা ছেড়ে দিলে ভালো হবে। ১ বছর ক্রস করে গেলে এটা আগের 111 এর মতো ওরা ২ বছর ছিল। ওরা ম্যানেজ করতে পারে আর্মি ওয়াজ ডাইরেক্টলি বিহাইন্ড দেম। হুম, হুম, কাজেই আ সমস্যা প্রচুর সমস্যা। অনেক সমস্যা। বাট আমরা তো আগাচ্ছি, আস্তে, আস্তে আগাচ্ছি। স্লো হুম, স্পিডে। বাট হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কিছু পলিটিশিয়ান উনাদের সাথে থাকতো। সেজন্য আমি বলব যে উনার রেগুলার পলিটিশিয়ানদের সাথে বসা উচিত। কথা বলা উচিত। অথবা উনি একটা কমিটি করে দিতে পারেন। অ্যাডভাইজারদের নিয়ে একটা ছোট কমিটি করবে। এটা 111 এ গভর্নমেন্ট করেছিল। তারা কনস্ট্যান্টলি ডায়ালগ করতো ইয়েদের সাথে, পলিটিশিয়ানদের সাথে। এই যে হোসেন জিল্লুর রহমান এটা চেয়ারম্যান ছিলেন। আমার মনে আছে, পরিষ্কার মনে আছে। উনি হুম, কন্টিনিউয়াসলি ডায়ালগ করতেন, এনগেজ করে রাখতেন পলিটিশিয়ানদের। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা করতে পারেন উনি। উনি ডাইরেক্টলি করবেন প্লাস ওই কমিটির মাধ্যমে করলেন। কি হচ্ছে? আপনারা কি চাচ্ছেন? আমরা তো এটা করতে উনারা কি করতেছেন পলিটিশিয়ানদের জানালো, পলিটিশিয়ানরা কি চাচ্ছে তারা তাদেরকে জানালো। তাহলে আপনার কমিউনিকেশনটা অনেক কমে আসবে। মানে মিসকমিউনিকেশনটা কমে আসবে। তখনই দেখবেন জিনিসপত্র মুভ করতেছে। এখন যদি বিএনপির মতো বড় একটা দল যদি বেঁকে বসে, গভর্নমেন্ট চালানো কঠিন হবে। গভর্নমেন্ট চালানো কঠিন হবে। এটা হুম। আমি আমার যতটুকু বুদ্ধি রাখি আমি একটু বললাম আরকি। তো ১ বছর প্লাস ধরেন এটা শেষ করে দেওয়া উচিত। এটা আমি মনে করি। আমি খুব ভয় পাই। আমি অনেক দেখছি তো সামান্য একটু উলটপালট হয়ে গেলে কিন্তু এসব গভর্নমেন্ট উলটপালট হয়ে যায়। পার্লামেন্ট তো আপনি তো পার্লামেন্টটা মানে দেখেই আপনার চোখের পাচ্ছেন সামনেই তো অনেক কিছু ঘটেছে। সো আপনি তো ঘটেছে সেটা বলতে। এইজন্য আপনি হ্যাঁ, ভয় পান। এটা আমি খুব ভয় পাচ্ছি এটা। এটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করতে হবে গভর্নমেন্টকে। বাট পলিটিক্স আমি বুঝি না বা পলিটিশিয়ানরা দেখবে এটা বা আ ইলেকশন কমে না। ছাত্রদেরকে নিয়ে কাজ করতে হবে। ছাত্রদের এরা খুব ম্যাচিউর, ছাত্ররা খুব ম্যাচিউর। তাদেরকে বুঝাতে হবে, তারা বুঝতে হবে। তাদের এখন লেখাপড়া করতে হবে। ইউনিভার্সিটিতে পড়তে হবে তাদেরকে। এই ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো একজন ভিসি কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভেরি কোয়ালিফাইড ভিসি। বেস্ট ভিসি আমি আমার জানা মতে এখন পর্যন্ত। আমি যত ভিসি চিনি আরকি। উনার হুম, অনেক মানে গবেষণা আছে। অনেক জ্ঞানী লোক উনি। এরকম ভিসি হলে তো ভালো লাগে। তো এই তো এগুলো একটা পজিটিভ সাইন। এখন ছাত্রদেরকে লেখাপড়া করতে হবে। কিন্তু ছাত্ররা কতদিন ঠেকাবে এগুলা বলেন? আনসার বিদ্রোহ করে তারা ঠেকাচ্ছে। ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা করতেছে। বাট বাট দে আর ভেরি আমি উনাদেরকে আমার মাই হ্যাটস অফ টু দেম যারা খুব ভালো ম্যাচিউরড ছেলেগুলা, যারা লিডারশিপ রোলে আছে। খুবই ম্যাচিউরড। আমি তাদেরকে সামনে পেলে তাদের স্যালুট করতাম আমি তাদেরকে। আলহামদুলিল্লাহ বিরাট কাজ করেছে দেশের জন্য। বিরাট কাজ করেছে তারা। বিপ্লব ঘটাইছো তোমরা। এবং গণঅভ্যুত্থান রক্ত করাইছো। দেশটাকে দিয়েছে। চেঞ্জ কত করতে মানুষ চাচ্ছো। এখনো কত ছাত্রছাত্রী এখনো হসপিটালে পড়ে আছে। হসপিটালে আছে তাদের। কত হুম। কষ্ট তারা করেছে, কত তারা কারো স্যাক্রিফাইস পা করেছে। এটা হারিয়েছে, বিরাট কারো জিনিস। হাত হারিয়েছে, কারো মানে হাত মাথায় হারিয়েছে, গুলি চোখ লেগেছে। হারাইছে অনেকে। চোখ ২০০-৩০০ ছাত্র হারিয়েছে। চোখ হারাইছে। এগুলো হুম। এগুলো কে দিবে এগুলো বলেন? তাদের তো জীবন এখন শেষ হয়ে গেছে। জীবনটা শেষ তাদের। এক্সাক্টলি। হুম, তা আমি যেটা বলব ১ বছরের একটা প্যাকেজ প্রোগ্রাম দিয়ে এটাকে শেষ করে দেওয়া উচিত। যদি সম্ভব হয়। কিছু সময় বেশি লাগতেই পারে বা হুম। কমও হতে পারে। বাট ওইটার ভিশন ওটা থাকতে হবে। ইলেকশন কবে দেব? এটা এই গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। তাদের এটা সাথে টার্গেট পলিটিক্যাল রেখে পার্টিদের সাথে তারা কথা বলি। সংস্কার করবে। এটা টার্গেট জি, জি, রেখে জি। তারা সংস্কার দুটো করবে। একসঙ্গে চলুক। দুটো হুম, একসঙ্গে চলুক। সংস্কারও চলুক, ইলেকশনের প্রিপারেশনও চলুক। দুটোই চলতে পারে। there is nothing wrong. বাট ইনিশিয়াল ডেজ তো এটা ২-৩ মাস যাক। উনাদের বেসিক জিনিসগুলো ঠিক হয়ে যাক। ইনফ্রাস্ট্রাকচার গুলো ঠিক হয়ে যাক। পুলিশটা ঠিক হয়ে যাক। আনসারটা ঠিক হয়ে যাক। এই অর্থনীতিটা ঠিক হয়ে যাক। ডলার সিস্টেমটা একটু ধরেন রপ্তানি আমাদের একটু বেড়ে যাক। রেমিটেন্স আরো বেশি কিছু আসুক। রিজার্ভটা আরো বেড়ে যাক। আস্তে, আস্তে তারপর ইনফ্লেশন। ইনফ্লেশন বড় একটা প্রবলেম। জিনিসপত্রের দাম হু, হু করে বেড়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করতে হবে। মানি সার্কুলেশন সিস্টেম এটা কন্ট্রোল করতে হবে। এগুলো অনেকগুলো কাজ আছে এগুলো আগাচ্ছে। হাসান মনসুর, এইচ মনসুর খুব একজন দক্ষ অর্থনীতিবিদ। সালাউদ্দিন আহমেদ সাহেব একজন অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ। এনারা আমি আশা করি তারা অনেকখানি কন্ট্রোলে নিয়ে আসবেন। এই তো জি। আরকি। বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার আজকে আর কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্য প্লিজ আজকের অনুষ্ঠানের জন্য। দর্শকদের জন্য আমি বলবো এটুকু বলবো যে আসেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। প্রতি বিপ্লবীরা কিন্তু সজাগ।
দেশের ক্ষতি হয়ে যাবে। 18 কোটি না, এখানে 20 কোটি লোক বাস করে আমার ধারণা। হুম, এত লোক, এতটুকু জায়গা, আমাদের সম্পদ খুব কম। আমাদের নেক্সট ফ্রন্টিয়ার হচ্ছে বে অফ বেঙ্গল। আর আমাদের আশেপাশে কিন্তু ধরেন ভারত আছে, চীন আছে, মায়ানমার আছে, আমেরিকা আছে, জাপান আছে, এইসব দেশগুলো কিন্তু ইইউ আছে, তারা কিন্তু সব মনিটর করতেছে তারা। তারা যে কোনো একটা কলকাজ নাড়লেই কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। ইউ যদি বলে আমি ট্রেড এম্বার্গো দিয়ে দিলাম, দিবে না, আশা করি দেবে না। তখন ক্ষতি হয়ে যাবে বিরাট। চায়না ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ কোল্ড ওয়ার সবসময় চলতেছে, তাদের দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। আমরা চায়নার থেকে টাকা পেতে পারি, সাহায্য পেতে পারি, তারা দিবে, রাজি হবে, এখন দিতে রাজি হবে আশা করি। আর ইন্ডিয়াকে আমাদের এঙ্গেজ করে রাখতে হবে। ইন্ডিয়া তো আমাদের নেইবার, আমাদের ফেলে দিতে পারবো না। ইন্ডিয়া আমাদের বড়, সবচেয়ে বড় নেইবার, চারিদিকে তারা আছে। তাই বলে আমরা দেশের স্বার্থ ভুলুণ্ঠিত করব না, আমি হুম। এটা মানতে রাজি আছি। ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ হলো সবার উপরে। এটা ইন্টারন্যাশনাল রিলেশনের প্রথম কথা হলো, ফরেন রিলেশনের প্রথম কথা হলো জাতীয় স্বার্থ কোনটা ভালো, তোমার জন্য কোনটা ভালো, এটা কিন্তু চিন্তা করে ইন্ডিয়া কাজ কি করতে আগের হবে। মতো সম্পর্ক রাখবে আমাদের সাথে? যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কি এই অন্তর্বর্তীকালীন ওটা দরকার সরকারের নাই তো, ওটা দরকার নেই। আমরা নর্মাল রিলেশন হবে, আস্তে আস্তে ডেভেলপ করবে। এই গভর্নমেন্ট চলে গেলে অন্য গভর্নমেন্টের সাথে ইমপ্রুভ করবে, এটা এটা বোঝা মুশকিল। আপনার ইলেকশন দিয়ে দেন, ভালো একটা পার্লামেন্ট নিয়ে আসেন, দেখবেন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ডিউলি ইলেক্টেড পার্লামেন্ট উইথ কম্পিটেন্ট এমপিস নিয়ে আসেন, 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আপনাকে আমি লিখিত দিতে পারি এটা। একটা নির্বাচিত, সুন্দর, ভাইব্রেন্ট পার্লামেন্ট যদি থাকে আমাদের, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাট নির্বাচনটা খুব স্বচ্ছ হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, এবং একদম ইম্পার্শিয়াল হতে হবে, পিসফুল হতে হবে। সেটার জন্য আমাদের কাজ শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে। এটা কাজ শুরু, পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে কাজ শুরু করতে হবে। দেরি করা ঠিক হবে না, দেরি করা ঠিক হবে না, নো। আমি বলবো দেরি করা একদম ঠিক হবে না। আর আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত, এই ইন্টারিম গভর্নমেন্টকে। ছাত্রদেরকে নিয়ে কাজ করতে হবে। আর ছাত্রদেরকে এটা বুঝতে হবে, তোমাদের প্রথম, তোমরা অনেক কাজ করেছো, আমরা ধন্য থাকবো। তাদের নাম এখন ইতিহাসে উঠে গেল, আগামী 2-3 সেঞ্চুরি তাদের নাম থাকবে। এই যে আবু সাইদ রংপুরে, সে তো ন্যাশনাল হিরো হয়ে হুম, থাকবে। হুম। গ্রেটেস্ট হিরো অফ দ্য কান্ট্রি, অফ দ্য সয়েল। আমি একবার ফেসবুকে লিখছিলাম, ইজ দ্য ব্রেভেস্ট সান অফ দ্য সয়েল। আমরা এখনো পোস্ট এখনো আছে, আবু সাইদ ইজ দ্য ব্রেভেস্ট সান অফ দ্য সয়েল। এবং এটা বলছিলাম তাকে হুম, বীরশ্রেষ্ঠ ইয়ে দেওয়া হোক, খেতাব দেওয়া হোক। খেতাব তখন দেওয়া একটা হোক। ইমোশনাল হুম। লিখছিলাম। তো আমরা তো এই ঋণ তো ভুলতে পারবো না। 71 সালের যারা হিরো তাদেরকে ভুলতে পারবো না, এবং এই হিরোদের ভুলতে পারবো না। বাট তারপরে কথা থেকে যায়, ছাত্রদের প্রধানতম কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, এবং কম্পিটেন্ট সিটিজেন, নাগরিক হয়ে দেশের জন্য আরো অবদান রাখা। ভালো কিছু করা।